প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমরা ক্লাসের প্রথম অংশটা রেখে এসে আবার নতুন করে শুরু করতে হলো। তো যাই হোক, আমরা ক্লাসটা একটু দ্রুত টানি। যে বলছিলাম যে আমরা আজকে ফোক মিউজিক পড়ছি এর দ্বিতীয় অংশ। এর প্রথম অংশ আমরা পড়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, আমাদের লাস্ট ক্লাসে। এটা হচ্ছে ইউনিট 5 লেসন 2। তোমরা যারা বই নিয়ে অবশ্যই প্রস্তুত আছো, ইউনিট 5 লেসন 2। এবং ফোক মিউজিকের প্রথম অংশে আমরা পড়েছিলাম যে ফোক মিউজিক কাকে বলে, অর্থাৎ লোকসঙ্গীত কাকে বলে এবং লোকসঙ্গীতের বৈশিষ্ট্যগুলো কি। আমরা লাস্ট 12টা বৈশিষ্ট্য পড়েছিলাম লোকসঙ্গীতে। অর্থাৎ একটা গানকে লোকসঙ্গীত বলতে হলে বা একটা গান লোকসঙ্গীত হতে হলে, দ্যাট মিনস হচ্ছে যে আমাদের ফোক মিউজিক হতে হলে কতগুলো বৈশিষ্ট্য প্রয়োজন হয়। ইস্টার জাহান সাথে আছো, আরও আছো রাফসান মমিন, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ালাইকুম আসসালাম। সো যা বলছিলাম যে লোকসঙ্গীত কাকে বলে এবং এর বৈশিষ্ট্য আমরা গতদিন জেনেছিলাম, এবং আজকে আমরা শুরু করব এর দ্বিতীয় অংশ, অর্থাৎ প্যাসেজের দ্বিতীয় অংশটা। চলো তাহলে ফাইনে শুরু করি। ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ আ গ্রেট ভ্যারাইটি। বাংলাদেশে ফোক মিউজিকের একটা বড় রকম বৈচিত্র্য আছে। কীরকম বৈচিত্র্য? উইথ সংস বিং কম্পোজড অন দ্য কালচার। গানগুলো লেখা হচ্ছে আমাদের সংস্কৃতির উপর নির্ভর করে। ফেস্টিভ্যালস, আমাদের যে উৎসবগুলো হয়, উৎসবগুলোর উপর নির্ভর করে। অ্যান্ড ভিউস অফ লাইফ, আগে হচ্ছে জীবন, অর্থাৎ আমাদের যে জীবন দর্শন আছে প্রত্যেকেরই, তো প্রত্যেকটা মানুষের একটা আলাদা জীবন দর্শন আছে। তো আমাদের জীবন দর্শন নিয়ে এই ফোক মিউজিকগুলো হচ্ছে। আর এটা হচ্ছে ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, নদী, রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভার লাইফ। রুরাল মানে হচ্ছে গ্রামীণ জীবন, অর্থাৎ গ্রামীণ জীবনটা কিন্তু ফোক মিউজিকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। অ্যান্ড রিভার অ্যান্ড লাইফ, নদীমাতৃক। অর্থাৎ দেখো যে ভাটিয়ালি গানগুলো টোটালি কিন্তু একেবারে নদী কেন্দ্রিক, নদীকে নিয়েই গান। নদী জীবন, নদী তাদের জীবন। তো নদী কেন্দ্রিক জীবন যাদের, এবং নদীর পাশে যারা থাকে, যেমন ধরো পদ্মার পাড়ের মানুষ বিশেষ করে, তো এই তাদেরকে নিয়ে বা তারা যেই ধরনের গানগুলো গায় সেগুলোকে রিভারাইন বা ভাটিয়ালি গান। অর্থাৎ আমাদের এখানে দেখলাম ফার্স্ট লাইনে যে কি কি উপাদান আমাদের ফোক মিউজিকের জন্য বেশি গুরুত্বপূর্ণ বা দরকার। সেটা হচ্ছে যে এর বৈচিত্র্যগুলো দেখো যে ফার্স্ট সংস্কৃতি, উৎসব, জীবন দর্শন, প্রাকৃতিক সৌন্দর্য, নদী এবং নদীমাতৃক জীবন। এ হচ্ছে ফোক মিউজিকের আরও কিছু উপাদান বা প্রয়োজনীয়। এরপর দেখো, these songs are also about social equality, এবং যে সামাজিক অসাম্যতা আছে সেই অসাম্যতাও কিন্তু চলে আসে, বা বৈষম্য, যেটা ধনী গরিব এর যে বৈষম্যটা থাকে সমাজের, সেই বৈষম্যটা কিন্তু চলে আসছে এই গানের মধ্যে। ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সুপারন্যাচারাল অ্যান্ড প্রভার্টি অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সুপারন্যাচারাল। আরেকটা হচ্ছে যে প্রভার্টি কিন্তু আমাদের সমাজের একটা মানে অর্থাৎ একটা মানে অবিচ্ছেদ্য অংশ। প্রভার্টি আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ। তো সেই প্রভার্টি তো অবশ্যই আমাদের গানের মধ্যে উঠে, ঠিক আছে? যেটা বলছিলাম, প্রভার্টি, সামাজিক অসাম্যতা, দারিদ্র্য, অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের বৈষয়িক যে জীবন, আমাদের পার্থিব যে জীবন, অ্যান্ড দ্য সুপারন্যাচারাল, এবং আমাদের জীবনের যে অলৌকিকতা আছে বা আমরা যে আধ্যাত্মিক যে সাধনাগুলো করা বা আধ্যাত্মিক জীবন, অর্থাৎ পার্থিব এবং অপার্থিব, অর্থাৎ স্বাভাবিক জীবন অর্থাৎ মানব, আর একটা হচ্ছে আধ্যাত্মিক জীবন। পুরো জীবনটাই, জীবনের সবগুলো বৈশিষ্ট্য কিন্তু কম বেশি আমাদের লোকসঙ্গীতের মাধ্যমে উঠে আসে। মিস্টিক্যাল সংস হ্যাজ বিন কম্পোজড ইউজিং দ্য মেটাফর অফ রিভারাইন অ্যান্ড বোট। অর্থাৎ এই যে মিস্টিক্যাল সংসগুলো হয়, মিস্টিক্যাল সংসগুলো কি হয়, যে মিস্টিক্যাল সংসগুলো হ্যাভ বিন কম্পোজড ইউজিং দ্য মেটাফর মানে হচ্ছে উপমা দেওয়া হয় নদী এবং নৌকা। অর্থাৎ এই যে নদী এবং নৌকাকে যারা নদীমাতৃক বা নদীকেন্দ্রিক যারা থাকে, বা নদীকে কেন্দ্র করে যাদের জীবনযাত্রা নির্বাহ হয়, যারা নদীর পাশে থাকে, তাদের কাছে নদী এবং নৌকা একটা গুরুত্বপূর্ণ অংশ। এটাকে তারা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে মনে করে, এবং জীবনকে নদীর সাথে যেমন তুলনা করা হয়, নদীর ধারা, জীবনের ধারা, তাই তো?
অর্থাৎ এই যে নৌকা বয়ে যাওয়া অর্থাৎ জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া নদীটাই হচ্ছে জীবন, আর বোটটা হচ্ছে ধরো সময়ের উপর ভর করে মানুষ যেমন এগিয়ে যায়, সময়কে ব্যবহার করলে জীবনে সাফল্য লাভ করা যায়, এরকম একটা বিষয় কিন্তু উঠে আসে নদী কেন্দ্রিক গানে, যেটাকে আমরা এক কথায় ভাটিয়ালি গান বলি। ভাটি উজান ভাটি, তাই তো, সেই ভাটি থেকে ভাটিয়ালি গান। সিন্স দ্য কান্ট্রি, এর পরের অংশ দেখো, সিন্স দ্য কান্ট্রি ইজ, পরের অংশটা আমি একটু শো করছি, জাস্ট এ মিনিট। Since the country is basically riverine, যেহেতু আমাদের দেশ বেসিক্যালি একটা নদীমাতৃক দেশ, অর্থাৎ নদীকে কেন্দ্র করে আমাদের জীবন। আমাদের জানো যে তোমরা প্রায় 220টা ছোট বড় নদী আছে, বড় বড় নদীর শাখা নদী আছে। এই নদী হচ্ছে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ নদী ছাড়া তো আমরা আমাদের জীবনের কথা ভাবতেই পাই না, তাই না? সেটা বলছে, সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, দ্য ভাটিয়ালি ফর্ম অ্যান ইম্পর্টেন্ট জেনরা অফ ফোক মিউজিক। এই যে ভাটিয়ালি ফর্ম, যেটা একটু আগে আমি বলেছিলাম, সেই ভাটিয়ালি ফর্মটা কিন্তু কি হলো যে একটা গুরুত্বপূর্ণ জানরা শব্দের অর্থ হচ্ছে ধরন বা প্রকার বলতে পারো, যে নদীমাতৃক বা ভাটিয়ালি গান অথবা ফোক মিউজিকের একটা অন্যতম অংশ যে ভাটিয়ালি গান, তার মূল উপাদানই হচ্ছে নদী, অর্থাৎ তার গঠনটা জানরা অফ ফোক মিউজিক, নদীকে নিয়েই এই গানগুলো করা হয়। ফোক মিউজিক ইজ ফর্মড অ্যান্ড ডেভেলপড অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট। এরপরে লাইনটা বলছে যে ফোক মিউজিকগুলো অর্থাৎ এই যে লোকসঙ্গীতগুলো মূলত তৈরি করা হয় এবং গাওয়া হয় বা যে ডেভেলপটা হয়, এটা টোটালি অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উপর নির্ভর করে। অর্থাৎ যেখানে যেই ধরনের পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু ফোক মিউজিকে একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ লোকসঙ্গীতের উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অর্থাৎ আমাদের লোকসঙ্গীতগুলো তৈরি করা হচ্ছে বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ এক এক অঞ্চলের লোকসঙ্গীতগুলো একটু ডিফারেন্ট আছে কথায়, ভাষার সুরে, কারণ তারা লোকাল ডায়ালেক্টগুলো ইউজ করে। ডায়ালেক্ট মানে হচ্ছে যে আঞ্চলিক ভাষা, তারা আঞ্চলিক ভাষা ইউজ করে, স্বাভাবিকভাবে ইউজ করবে। তো যেমন দেখো সিলেটের আঞ্চলিক ভাষা বা সিলেটি যে গানগুলো হচ্ছে, বা এই যে ভাটিয়ালি গানগুলো হচ্ছে, যেমন পদ্মার পাড়ে মানুষের, যেমন যারা নদীর পাশে থাকছে তাদের ভাষাগুলো ইউজ হচ্ছে। এখন ভাষা বলতে কি আমরা আসলে বোঝাচ্ছি যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ? না, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ না, একই ভাষা, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, কিন্তু আঞ্চলিকতার একটা ব্যাপার আছে। অর্থাৎ তোমরা নিজেই জানো যে আঞ্চলিকতায় কিছু শব্দ উচ্চারণে পার্থক্য আছে, যদিও অর্থ এক। সব ভাষাই মধুর ভাষা, অর্থাৎ সব ভাষা মিলেই তো আমাদের ভাষা, তাই তো? সো differences in the natural environment are reflected in the people of the different regions. তো এই যে ডিফারেন্ট রিজন, অর্থাৎ বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে যে পরিবেশগত পার্থক্য আছে, সেই পার্থক্যটা কিন্তু আমরা লোকসঙ্গীতের মাধ্যমে বুঝতে পারি। অর্থাৎ লোকসঙ্গীত কী করছে? মানুষের জীবনটাকে তুলে ধরছে, তাই তো? সেই অঞ্চলের মানুষের জীবনধারাকে তুলে ধরছে। তো ওই অঞ্চলের মানুষের জীবনধারাকে তুলে ধরতে হলে কি করতে হবে? যে সেই আঞ্চলিক ভাষাগুলো ব্যবহার করতে হবে। তাহলে এইটাই এখানে বলছে যে এই ধরো ওই অঞ্চলের ভাষাটা আমরা বুঝতে পারলে তো অন্য একটা অঞ্চলের ভাষাটা বা তাদের জীবনধারাটা, অর্থাৎ অঞ্চলে অঞ্চলে যে জীবনধারার কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের লোকসঙ্গীতের মধ্যে। দ্য ডায়ালগ টু আর ভ্যারি অ্যাক্রস টু দ্য ডিফারেন্ট রিজন। তো আমরা বিভিন্ন রিজনে, বিভিন্ন অঞ্চলে কিন্তু ডায়ালেক্টের একটা প্রভাব দেখি। ডায়ালেক্ট মানে হচ্ছে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষার একটা প্রভাব দেখি। স্টোরিতে আমরা একটা লোকসঙ্গীত এনজয় করছি, তাই তো? এই পর্যন্ত আশা করছি বুঝতে পারছো। তোমরা একটু কমেন্ট করো। এরপর অংশটা দেখো, বাংলাদেশি ফোক মিউজিক দেয়ারফর ভ্যারিজ ফ্রম রিজন টু রিজন। অর্থাৎ এই যে অঞ্চলে অঞ্চলে ফোক মিউজিকগুলো কী হচ্ছে যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ অঞ্চল অঞ্চলে ভাষা, লাইফস্টাইল, জীবনধারা এগুলো যেহেতু গানের মাধ্যমে তুলে উঠে আসছে, তো আমরা তাদের পার্থক্যগুলো পাচ্ছি।
দ্য নর্দার্ন ভাওয়াইয়া, তো দেখো যে উত্তরের ভাওয়াইয়ার গান। এরপর দেখো যে দ্য ইস্টার্ন ভাওয়াইয়া, তো পূর্ব দিকে যে ভাটিয়ালি গানগুলো, অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন বাউল সং, অথবা দেখো দক্ষিণ পশ্চিমে যে বাউল সংগুলো হয় সেই বাউল সংগুলো আমরা দেখতে পাচ্ছি। স্ট্রিমিং বারবার আটকে যাচ্ছে, এটা নেটওয়ার্ক প্রবলেম, আই এম সরি ফর দ্যাট। রাফসান মঈন বলছে যে স্যার প্যারাগ্রাফটা কি বলেন স্যার, প্যারাগ্রাফ সিলেকশন দেওয়া হবে, নো প্রবলেম। আব্দুল হাদি নট গুড, ওকে আব্দুল হাদি থ্যাংক ইউ। সো আমরা এই পর্যন্ত পড়লাম। এই পর্যন্ত পরে কি বুঝলাম যে অঞ্চলে অঞ্চলে লোকসঙ্গীতের একটা পার্থক্য আছে, এবং এটা গানের মধ্যে প্রায় আমরা বুঝতে পারি যে অঞ্চল ভিত্তিক যে লাইফস্টাইল বা জীবনধারা যে পার্থক্যটা আছে সেটা তাদের গানের মধ্যে বা গানের কথার মধ্যে উঠে আসে। যেমন দেখো যে উত্তর দিকের ভাওয়াইয়া গান বা পূর্ব দিকের ভাটিয়ালি গান এর কথাই অনেক পার্থক্য আছে, অর্থাৎ উত্তরাঞ্চলের মানুষ আর পূর্বাঞ্চলের মানুষের মধ্যে যেই জীবনধারার পার্থক্য। আরেকটা দেখো যে দ্য সাউথ ওয়েস্টার্ন বাউল সং, এবং দক্ষিণ পশ্চিমে যে বাউল সংগুলো আছে আমরা একটা লালন সঙ্গীত শুনছি যে স্টুডেন্টস, এটা অনেকটা একটু আগে যেটা বললাম যে আধ্যাত্মিক গানগুলো কিন্তু জীবনের একটা অংশ। আমরা একটা আধ্যাত্মিক গান শুনতে পাচ্ছি লালন ফকিরের, তো গানগুলো সাধারণত এরকম হয় যেটা আমাদের মন প্রাণে ছুঁয়ে যায়। তো আসলে তাহলে আমরা নিচের অংশটা দেখি। আমরা অসাধারণ একটা গান শুনলাম এতক্ষণ। তো যা বলছিলাম যে লাইফস্টাইল অর্থাৎ অঞ্চলভিত্তিক যে জীবনধারা, সেই জীবনধারাটা আমাদের লোকসঙ্গীতের কিন্তু যেমন অন্যতম উপাদান, সেটা আমাদের লাইফস্টাইলে কিন্তু একটা প্রভাবও ফেলে, তাদের গানের কথার মধ্যে আমরা বুঝতে পারি। দেখো যে দ্য কালচার অফ দ্য লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট ট্রাইবস, ট্রাইবস শব্দটা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। ট্রাইব শব্দের অর্থ হচ্ছে উপজাতি। তো বলছে যে উপজাতিদের যে একটা আলাদা সংস্কৃতি আছে, আমাদের ওরাও বাঙালি, আমাদের বাংলাদেশে প্রায় 35+ উপজাতি আছে। তো বলছে যে উপজাতিদের একটা সংস্কৃতির আলাদা, ওদের কিছু নিজস্ব উদযাপনের বা সেলিব্রেশন করার অথবা যেটা আনুষ্ঠানিকতার কিছু আলাদা ব্যাপার স্যাপার থাকে, আমরা সেটা দেখতে পাই। ওরা বিভিন্ন সময় বছরের বাংলা, বিশেষ করে বাংলা বছরটাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান করে, যেগুলো হয়তো আমাদের দেশে যেগুলো অনুষ্ঠানের সাথে খুব একটা মেলে না, ওরা নিজেদের মতো করে। তো সেটাই বলছে দ্য কালচারাল অ্যান্ড ট্রাইবস অফ দ্য ডিফারেন্ট দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট ট্রাইবস হ্যাভ অলসো ইনফ্লুয়েন্স ফোক মিউজিক। অর্থাৎ তাদের যে জীবনধারা, তাদের যে মানে জীবনশৈলী, সেইটাও কিন্তু আমাদের ফোক মিউজিকের বা যেটা বলতে পারি যে আমাদের লোকসঙ্গীতের একটা গুরুত্বপূর্ণ অংশ। ট্রাইবস লাইক দ্য, যেমন অনেক বেশ কিছু ট্রাইবসের নাম এখানে বলছে, যেমন সাঁওতাল আছে, গারো, হাজং, চাকমা, মণিপুরী, ত্রিপুরা, মারমা, এদের যে প্রধান প্রধান যে উপজাতি আছেন তাদের নাম বলা হলো। হ্যাভ ইন্টারাক্ট উইথ ইথিক বাঙালি কালচার অ্যান্ড লাইফস্টাইল ওভার দ্য ইয়ার্স, এবং তাদের যে জীবনধারা সেটা একটা মানে মূল সংস্কৃতি, আমাদের মূল সংস্কৃতি ও জীবনের সাথে একটা মিথস্ক্রিয়া করে। লোকসঙ্গীতে যেটা আমাদের লোকসঙ্গীতকে বরাবরই সমৃদ্ধ করছে, অর্থাৎ আমাদের লোকসঙ্গীতকে আরও বেশি এনরিচ করছে তাদের গান, তাদের কথা, তাদের লাইফস্টাইল। সেটা লাস্টে যেটা বললো, দেখো দ্য interaction has been clearly reflected in the richness of folk music, যার অর্থ হচ্ছে লোকসঙ্গীতের সমৃদ্ধিতে এই যে মিথস্ক্রিয়াটা বা ইন্টারাকশনটা হচ্ছে, এটা স্পষ্টভাবে
প্রতিফলিত হচ্ছে, অর্থাৎ তাদের জীবনধারাটা কিন্তু আমরা জানতে পারছি, বুঝতে পারছি তাদের গানের মাধ্যমে। এবং দেখো যে আমাদের গানের মাধ্যমে তারা আমাদের জীবন, আমাদের লাইফস্টাইলটা বুঝতে পারছে। এই যে একে অন্যকে বোঝা, একটা অঞ্চল একটা অঞ্চলকে বোঝা, স্পষ্টভাবে বোঝা ওই অঞ্চলটা কেমন, ওই অঞ্চলে মানুষ কেমন, প্রাকৃতিক সৌন্দর্য কেমন, তাদের জীবনধারা কেমন, তারা কিভাবে সুখে দুঃখে জীবনযাপন করছে, এবং ধনী গরিবের যে বৈষম্যটা তাদের মধ্যে কাজ করছে, এগুলো কিন্তু চলে আসছে লোকসঙ্গীতের গানে। ঠিক আছে? সো রাফসান মুমিন বারবার বলছে প্যারাগ্রাফগুলো বলেন স্যার প্যারাগ্রাফ নিয়ে এত টেনশন কিসের, একটা প্যারাগ্রাফ দিলে তো লিখতেই পারবে, ইউ আর দ্য স্টুডেন্ট অফ কলেজ, ওকে, কলেজের স্টুডেন্ট, প্যারাগ্রাফ নিয়ে এত টেনশন করছে কেন, প্যারাগ্রাফ দেওয়া হবে। তো এই পর্যন্ত আমরা আসলাম, এবং এরপরে দেখো শেষের দিকে আমরা চলে আসছি। তোমরা নিশ্চয়ই বইয়ের সাথে কথাগুলো মিলিয়ে থাকবে বা মেলানো উচিত, আই থিঙ্ক। ফোক মিউজিক মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, দুটো শব্দ এখানে পাবে, ইন্ডিভিজুয়ালি, একটা হচ্ছে কোরাস। ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে এককভাবে, আর কোরাস মানে হচ্ছে দলীয়ভাবে। তো এখানে বলছে যে ফোক মিউজিক ভাবেই গাওয়া যেতে পারে, একটা হচ্ছে দলীয়ভাবে আর একটা হচ্ছে এককভাবে। আমরা এর আগের দিন পেয়েছিলাম যে লোকসঙ্গীত বেশ কিছু গান হয় যেগুলো নাচের জন্য অর্থাৎ নৃত্যের জন্য তৈরি করা হয়, এবং ওই গানগুলোর সাথে নৃত্য একটা মোটামুটি ম্যান্ডেটরি একটা ব্যাপার হয়ে যায়। আবার কিছু কিছু গান আছে যেগুলো শুধু সিঙ্গেলি গাওয়া হয়, যার সাথে খুব একটা নৃত্য যায় না, এরকম। তো এখানে বলছে যে ফোক মিউজিকগুলো এককভাবে বা কোরাসভাবে অর্থাৎ দলীয়ভাবে গাওয়া যেতে পারে। ফোক সংস ইন্ডিভিজুয়ালি ইনক্লুডিং, তো যেই সকল গানগুলো ইন্ডিভিজুয়ালি অর্থাৎ সিঙ্গেলি গাওয়া যায় সেগুলোর কথা এখানে বলছে, যেমন বাউল গান, বাউল গানগুলো আমরা ইন্ডিভিজুয়ালি গাইতে পারি, মানে একজনই গাওয়া যেতে পারে। ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, হ্যাঁ, এই গানগুলো কি হচ্ছে যে সিঙ্গেলি অর্থাৎ একজন শিল্পী গাইতে পারে, এককভাবে গাওয়া যেতে পারে। আর কিছু গান আছে যেগুলো এককভাবে গাওয়া যায়, ওয়াইল সাম সংস ইন কোরাস, কিছু গান আছে যে দলীয়ভাবে গাওয়া হয়। তার মানে এমন না যে এই দলীয় গানগুলো একা গাওয়া যায় না বা একার গানগুলো দলীয়ভাবে গাওয়া যায় না, সেটা ব্যাপার না। তবে কিছু গান নির্দিষ্ট করা আছে যেগুলো সিঙ্গেলি গাওয়া হয়, যেগুলো কোরাস আকারে গাওয়া হয়। তো ধরো যে কোরাস আকারের গানগুলো বলছে যে যেমন কবি গান, লেটো, আলকাফ অ্যান্ড গাম্বেরা, এই ধরনের গানগুলো হচ্ছে কোরাস অর্থাৎ দলীয়ভাবে গাওয়া হয়। তো আমরা এখানে কি পেলাম যে লোকসঙ্গীত দুই ধরনের, একটা গাওয়ার ধরনটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে এককভাবে গাওয়া আর একটা হচ্ছে দলীয়ভাবে গাওয়া। এবং এককভাবে গাওয়া গানগুলো হচ্ছে তোমার মুর্শিদি, মারফতি, ভাটিয়ালি, বাউল, এবং দলীয়ভাবে গাওয়ার গানগুলো হচ্ছে লেটো, আলকাফ, কবি গান, গাম্ভীরা, এই ধরনের গানগুলো। সাম সংস আর রিজনাল ক্যারেক্টার, কিছু গান আছে ক্যারেক্টারকে একটি বোঝা যাবে যে এগুলো রিজনাল অর্থাৎ আঞ্চলিক গান, যেগুলোকে বলা হয় আঞ্চলিক গান। তো আঞ্চলিক গান মানে আঞ্চলিকতা নিয়ে গান হয়, অর্থাৎ পুরো গানটাই তাদের আঞ্চলিক ভাষায় গাওয়া হচ্ছে। সেটাই বলছে যে সাম সংস আর রিজনাল ইন ক্যারেক্টার বাট আদার্স আর কমন টু বোথ বাঙালি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা জানো যে পশ্চিমবঙ্গেও কিন্তু তাদের একটা আলাদা গানের ধারা আছে। তো বলছে যে কিছু কিছু গান আছে যেগুলো শুনলে বোঝা যায় যে হ্যাঁ পূর্ববঙ্গের গান, মানে আমাদের বাংলাদেশের বা পূর্ব বাংলার গান, আমাদের বিভিন্ন অঞ্চলের বা জেলার গান। কিন্তু আবার কিছু গান আছে যেগুলো উভয়, অর্থাৎ যেই গানগুলো একেবারে কমন হয়ে গিয়েছে, এখন পূর্ব বাংলা পশ্চিমবাংলা দুই বাংলায় এই গানগুলো গাওয়া হয়, সেগুলোকে বলা হচ্ছে যে কমন songs are common, যেটা এখানে বললো যে some songs are regional in character and but others are common in both বাংলাদেশ and West Bengal, বাংলাদেশ এবং পশ্চিমবাংলার জন্য কমন। সামিয়া আক্তার মারিয়া আমার কথাই বলেছে, যেটা একটু আগে বললাম যে প্যারাগ্রাফগুলো নিয়ে তোমরা যে কেন তো টেনশন করছে, একটা প্যারাগ্রাফে কত মার্কই থাকে। প্যারাগ্রাফের ব্যাপারটা কি? প্যারাগ্রাফের ব্যাপারটা হচ্ছে যে একটা ঘটনার মানে একটা বিষয় সম্পর্কে তোমাকে বলবে, তাই তো সেই বিষয় সম্পর্কে তোমায় লিখতে হবে, এবং এটা এমন না যে তুমি জানো না একেবারে ওরকম অজানা কোনো একটা বিষয় দেবে, তোমার প্রতিদিনের জীবনের কোনো একটা অংশ থেকে বা যেগুলো আমরা সাধারণত পড়ে এসছো তোমরা এসএসসি লেভেলে, ওই টাইপের প্যারাগ্রাফই দেওয়া হবে।
তো এই নিয়ে খুব একটা টেনশনের কারণ আছে বলে আমার মনে হচ্ছে না, ঠিক আছে। তারপরে তো বলছি যে প্যারাগ্রাফ দেওয়া হবে, সো নো টেনশন। এবং আমি যদি আমার এই ক্লাসে না দিই, নেক্সট ক্লাসে যিনি আসবেন উনি অবশ্যই প্যারাগ্রাফগুলো দেবেন। তো সিমিলারলি এরপর অংশ দেখো, সিমিলারলি সাম সংস বিলং distinctively to one religion community, হিন্দু আর মুসলিম। তো বলছে যে কিছু কিছু গান আছে যেগুলো আবার জাতিগত ভাবে পার্থক্য আছে, গোত্রের বা জাতির। যেমন হিন্দুদের কিছু গান আছে, হিন্দু রিলিজন কিছু ধরো ভক্তিমূলক গান যেগুলো বলা হচ্ছে, যেমন ধরো তোমার আবার মুসলিমদের কিছু গান আছে, অর্থাৎ কিছু কিছু গান যেগুলো হিন্দুরাই বেশি শোনে, মুসলিমরাও এদের আবার শুনতে হবে না বা শোনা যাবে না এমন ব্যাপার না, ভক্তিমূলক গান তো সব জায়গায় সবাই শোনে। তো এই গানগুলো আছে, যেমন ধরো হিন্দুদের জন্য রামপ্রসাদী গানগুলো আছে, বা তারা মায়ের গান আছে, বা এই ধরনের গানগুলো আছে। মুসলিমদের জন্য যেমন ধরো মুর্শিদি গানগুলো আছে। এই গানগুলো স্পেসিফিক ব্যাপার আছে যে তারা বেশি শোনে। আদার্স ক্রস রিলিজিয়াস বর্ডার, এবং কিছু কিছু গান আছে যেগুলো রিলিজিয়াস বর্ডারকে ক্রস করেছে, অর্থাৎ ধর্মীয় কোনো বা ঠিক বিধিনিষেধ তো গানের ক্ষেত্রে নাই, ধর্মীয় কোনো ব্যাপার নাই যে এই গানটা আসলে হিন্দুদের গান বা এই গানগুলো মুসলিমদের গান, এমন কোনো ব্যাপার নাই। তো কি বলছে যে কিছু গান আমাদের ন্যাশনাল বর্ডার অর্থাৎ আমাদের জাতিগত বর্ডারের মধ্যে পড়ে, আবার কিছু গান আছে যেগুলো জাতিগত বর্ডারের বাইরে চলে যায়, অর্থাৎ আমরা সব ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সবাই সেই গানগুলোকে এনজয় করতে পারি। ঘুরে ফিরে সবগুলোই আমাদের গান, কারণ এগুলো লোকসঙ্গীতগুলো আমাদের জীবনের একটা অংশ, আমাদের গানগুলো আমাদের পার্ট অফ লাইফ, যেটাকে বলা হয় সাম সংস বিলংস টু। এখানে দেখো কি বলছে যে সাম সংস belong exclusively to man, others to women. কিছু কিছু গান আছে যেগুলো শুধু পুরুষরা গায়, আবার কিছু কিছু গান আছে যেগুলো মহিলারা গায়। এরকম কিছু গান আছে যেগুলো মেয়েলি সঙ্গীত আছে যেগুলো শুধু মহিলারা গায়। while some are sung by both men and women, আবার কিছু কিছু গান আছে যেগুলো পুরুষ মহিলা উভয়ই গায়। যেমন উদাহরণ দেখো, দাস অনলি ওমেন কম্পোজ অ্যান্ড সিং, শুধু মহিলারা গায় এমন, বা মেয়েরা বা মহিলারা গায় এমন কিছু গান, যেমন ধরো বত্ত গান বা ব্রতের গান। ব্রত হচ্ছে যে মেয়েরা বিভিন্ন কিছুর জন্য ব্রত করে, এটা গ্রামে এরকম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি দেখেছি। তো গ্রামে এটা হয়, এটা খুব ভোরে উঠে তারা আনুষ্ঠানিকতা নিয়মকরণ করে তারা ব্রতের গান গায়, একটা নির্দিষ্ট স্পেসিফিক গান থাকে, একটা নির্দিষ্ট ব্রত করে, একটা প্রার্থনা করে। এবং আরেকটা হচ্ছে মেয়েলি গীত, কিছু কিছু মেয়েদের গান আছে যেগুলো শুধু মেয়েরাই গেয়ে থাকে, যেমন ধান বানতে যে মেয়েরা কিছু গান গায়, এই ধরনের স্পেসিফিক কিছু গান আছে, বা বিয়ের বাড়িতে যে মেয়েরা কিছু গান গায় সেগুলো তো শুধু মেয়েলি গীতই বলা যেতে পারে। বাট বোথ ম্যান অ্যান্ড ওমেন পার্টিকুলার ইন দ্য, আবার কিছু গান আছে যেটা পুরুষ মহিলা উভয়ই গাইতে পারে। যেমন ধরো যে এখানে যেটা বলছে লাস্ট লাইনে, বোথ ম্যান অ্যান্ড ওমেন পার্টিসিপেট ইন দ্য রুপ বিটিং সং। রুপ বিটিং সং কি জানো? বিটিং সং হচ্ছে এই যে ঠিক দড়ি লাফ না, দড়ি দিয়ে এক ধরনের and rope beating songs that are sung while beating down and framing road forks. এই লাইনটার অর্থটা হচ্ছে এরকম যে যখন সূর্য প্রখর তাপ দেয়, মানে সূর্য যখন দুপুরের দিকে বলা যেতে পারে বা তাপ বেড়ে যায়, তখন ঘরের চালা অনেকে ঠিক করে, অনেকে ঘরের চালা পড়ে যায় বা এই ধরনের যে ব্যাপার সময়টা যখন আসে, তখন ওই চালা ঠিক করতে করতে তারা এক ধরনের গান গায়, রুপ বেটিং গান যেগুলোকে বলা হয়।
অর্থাৎ এটা অনেকটা এরকম হতে পারে, আমরা কমনলি চিন্তা করি যে দুই পাশে দুজন দড়ি ধরে এগুলোকে মুভমেন্ট করছে, ওর মাঝখানে মুভমেন্ট করতে করতে অর্থাৎ প্রায় নৃত্যের তালে তালে গান গাওয়া হচ্ছে এক ধরনের, সেইটাও আমরা চিন্তা করতে পারি। সো এই রূপ বিটিং গানগুলো গাওয়া হয়, এটা আমাদের একটা গ্রামীণ সংস্কৃতির একটা অন্যতম অংশ। সো স্টুডেন্টস, আমরা কিন্তু পুরো পেলাম যে আমাদের লোকসঙ্গীতগুলো কেমন হয়, আমরা কোন অঞ্চলের লোকসঙ্গীতগুলো কেন অন্য অঞ্চল থেকে পার্থক্য, আবার আমাদের লোকসঙ্গীতের সাথে ধরো যারা উপজাতি আছেন তাদের লোকসঙ্গীতের কেন একটু পার্থক্য হয়। আচ্ছা, সাউন্ডে প্রবলেম হচ্ছে অনেকে বলছে। সো আমার তো আসলে এই ব্যাপারে কিছু করার নেই, আই এম সরি ফর দ্যাট, শুধু সরি বলতে পারি, এটা নেটওয়ার্কজনিত সমস্যা। থ্যাংক ইউ যারা তারপর এত কষ্ট করে ক্লাসটা দেখেছো। তো যা বলছিলাম যে আমরা লোকসঙ্গীতের বৈশিষ্ট্য থেকে শুরু করে পুরো লোকসঙ্গীতের ব্যাপারটা যেটা আমাদের টেক্সটে আছে আমরা এটা এতক্ষণ জানলাম। তো আজকে এই পর্যন্তই ক্লাস শেষ হবে, এবং এখানে যেই আমাদের লোকসঙ্গীতের বা ফোক মিউজিকের যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা শেষ করে দিচ্ছি। নেক্সট ডে অবশ্যই নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসবো, অথবা আমাদের যদি সিলেক্টেড এই টেক্সটগুলো পড়ানো হয়ে থাকে আমরা সামনের দিন একটা কবিতা পড়তে পারি হয়তো। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ এত কষ্ট করে ক্লাসটা দেখার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। শীত বাড়ছে, শীত বাড়া মানে হচ্ছে যে স্বাস্থ্যের ঝুঁকিটাও কিছুটা বেড়ে যাওয়া, তাই না? আমরা সাধারণত শীত প্রধান দেশ না, গরম প্রধান দেশ বলা যেতে পারে, সেজন্য শীতটা আমাদের আসলে শরীরের সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। তো এই সময়টা অবশ্যই সময়টা অবশ্যই দেবে, এবং দেওয়ার পরে শীতটাকে অ্যাডজাস্ট করবে নিজের মধ্যে, ঠান্ডা কাশি হাঁচি যাতে না হয়। এবং এটা শীত হলে যে ঠান্ডা কাশি হাঁচি তো হতেই পারে, এটা স্বাভাবিক, এবং এটাকে করোনা বা অন্য কিছু ভেবে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এই যে আতঙ্ক মুক্ত থাকাই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আবার দেখা হবে, তোমাদের সাথে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।